আসসালামু আলাইকুম। 23শে জুন 2026 আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম তারা যেভাবে এগিয়ে নিতে চাচ্ছিল বা প্রতীক হিসাবে আওয়ামী লীগের যে পুনঃসংগঠিত হয়েছে তার প্রতীক হিসাবে যেভাবে সরকারের দৃষ্টিতে আনতে চাচ্ছিল, সেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়। আওয়ামী লীগ 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিবস উপলক্ষ করে নূতন করে তাদের প্রোগ্রাম, কার্যক্রম এবং সাংগঠনিক অবস্থানকে পুনর্বিন্যস্ত করবার জন্য নূতনভাবে পরিকল্পনায় নেমেছে। তারা নূতনভাবে ডাইস সাজাচ্ছে 15ই আগস্টকে কীভাবে সরকারের যেমন দৃষ্টিতে আনার চেষ্টা করবে, ঠিক তেমনি এ দেশে থাকা এবং আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের বড় বড় নেতা নেত্রীদেরকে আশ্বস্ত করতে চান যে তারা এদেশে পুনর্বিন্যস্ত হয়েছে বা প্রত্যাবর্তনের জন্য, তাদের প্রত্যাবর্তনের জন্য একটি পথ সুগম হচ্ছে। তারা সাংগঠনিকভাবে অত্যন্ত নীরবে সাইলেন্টলি কাজ চালিয়ে যাচ্ছে, যেমন সাংগঠনিক শক্তিকে উন্নত করবার জন্য, ঠিক তেমনি দেশে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা প্রকাশের জন্য আবারও যে কোনো ধরনের স্যাবোটাজ তৈরি করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, বোমাবাজি করতে পারে, সিরিজ হামলাকারী বা জঙ্গি নাটক সাজানোর জন্য যে কোনো ধরনের এহেন পদক্ষেপ নাই যেটা নোংরামির চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ বহিঃপ্রকাশ ঘটাবে না। এখানে একটি জিনিস মাথায় রেখে বিএনপিকে খুব ধীর স্থিরভাবে পরিকল্পনা করে এগোতে হবে। আওয়ামী লীগের 15ই আগস্টের পরিকল্পনাকে টার্গেট করে আমি কিছু তুলে দিচ্ছি। শেখ হাসিনার বঙ্গভবন যেহেতু ঢাকায়, এবং ঢাকা যেহেতু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বড় ধরনের একটি আড়ত কারখানা ছিল, ওখানে মারামারি সন্ত্রাসী কার্যক্রম করাবার জন্য সহজে বস্তির থেকে লোকজন ভাড়া পেত, বা সারা দেশের থেকে আবর্জনাটাই উচ্ছিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর বড় ধরনের কার্যক্রম পরিচালিত হতো। সেহেতু আওয়ামী লীগকে ওখানে পয়সা খরচ করলেই সন্ত্রাসীদেরকে ভাড়া পাওয়া যেত। এইটা মাথায় রেখেই তারা দেশের 3টি অঞ্চলকে 3টি ব্রিগেডে ভাগ করে নিয়েছিল শেখ পরিবার। ঢাকাতে যেমন তাপস পরশেরা 2 ভাই ছিল, শেখ হাসিনা খোদ থাকতেন, তার বাইরে তারা বৃহত্তর ফরিদপুরকে, গোপালগঞ্জকে টার্গেট করে গোপালগঞ্জ কেন্দ্রিক ফরিদপুরকে তারা কেন্দ্রীভূত করেছিল শেখ হাসিনা স্বয়ং নিজে থেকে, এবং তার হাত ছিল নিক্সনেরা। কয় ভাই বা তার পরিবার মিলে ফরিদপুর বড় একটি ব্রিগেড ছিল। বরিশালে আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, তার ছেলে সাদিক কায়েমরা মিলে বরিশালে বড় ধরনের একটি শেখ পরিবারের মৌচা গড়ে তুলেছিল, এবং খুন খারাপি রাহাজানি থেকে শুরু করে রাজনৈতিক যত ধরনের অপকর্ম বরিশালে এই পরিবার দ্বারা সংগঠিত হতো। সেখানে আবুল হাসনাত আবদুল্লাহর পরিবার। খুলনাতে ছিল হেলাল, শেখ হেলাল, তার ছেলে তন্ময়, বা তার যে ভাই বিরাদাররা সবাই ওই অঞ্চল দিয়ে একেবারে খুলনা বাগেরহাট হয়ে ফরিদপুরে তারা নিয়ন্ত্রণে রাখত পুরা এই অঞ্চলটি। শেখ পরিবার এমনভাবে নিজেদের পরিবারতান্ত্রিক রাজনীতির আবেশে ছত্রছায়ায় নিয়ে এসেছিল যে সেখানে সাধারণ জনগণের মাথা উঁচু করে, মুখ উঁচু করে কোনো ধরনের কথা বলার, শব্দ করার সুযোগ ছিল না। এমনকি একটি গাছের পাতার শব্দ হলেও সেটিও শেখ পরিবারের নজরে আসতো, অবগতিতে আসতো, এবং তাদের হাতে প্রচুর অস্ত্র ছিল। দুর্ভাগ্যক্রমে 3 তারিখ থেকেই তাপস, ফজলেনুর তাপস সহ শুরু করে শেখ পরিবারের অধিকাংশ পরিবারই 3 তারিখ থেকে দেশ ত্যাগ করতে শুরু করে। কিন্তু তাদের হাতের সেই অস্ত্র, তাদের হাতের তৈরি সেই ক্যাডারধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগ নামে যারা প্রতিষ্ঠিত ছিল, ছাত্রলীগ, যুবলীগ নামে, তারা কিন্তু এদেশে নিভৃতে পদচারণা করছে, এবং তাদের সেই অস্ত্র কারা ছিল এই
শেখ পরিবারের ঘনিষ্ঠজন, কারা ছিল তাদের মদতদাতা অস্ত্রধারী ক্যাডার। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী আর ততটা শক্তিশালী হয়নি যে তাদেরকে নজরে এনে, নজরদারিতে এনে বা আইনি হাতে এনে তাদের এই অস্ত্র উদ্ধারের তদন্ত করবে, বা তারা যেন আর পূর্বের মতো সংগঠিত না হয়ে দেশের বিরুদ্ধে বা আওয়ামী লীগের পক্ষে আর কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে না পারে, সেই সব জায়গাতে কিন্তু হাত দেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় এসেছে যে অনায়াসে, খুব আয়েসের সাথেই ক্ষমতায় চলে এসেছে এবং অভাবনীয়ভাবে, না চাইতেই ক্ষমতায় এসে গেছে। এবং আসার পরে তারা অন্তত এইটুকুই হয়তো বুঝেছে যে জুলাই আগস্টের যে অভ্যন্তর ছিল সেটি ছিল আমাদেরকে ক্ষমতায় আনবার জন্য, এর নেপথ্যে যেই থাক না কেন, এবং সেই শক্তি এখনও বিদ্যমান আছে বা আমাদেরকে ক্ষমতায় রাখবে। কিন্তু সেই ক্ষমতার শুধু থাকার বিষয়টি মাথায় রাখলে চলবে না। ক্ষমতায় থাকাকালীন দেশে আইন শৃঙ্খলার অবনতি, খুন খারাপি, হত্যা, রাহাজানি বা দেশের কোনো সন্ত্রাসী সংগঠনের মাথাচাড়া দিয়ে ওঠা, বা যাদেরকে জুলাই আগস্টের আন্দোলনে দেশান্তরিত করা হয়েছে তাদেরকে আবার পুনর্বিন্যাস, পুনর্গঠিত, প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়া, সমস্ত কিছুই প্রশ্নচিহ্ন থেকে যাবে যদি সরকার সাফল্যের সাথে তার সময়কাল অতিক্রান্ত করতে ব্যর্থ হয়। এই জন্যই আমি বিএনপির সমস্ত খারাপ কাজ বা ভুল ত্রুটি সামনে আনার চেষ্টা করব না। আমি বিএনপিকে অন্তত এটুকু দৃষ্টিতে আনতে চাই যেন কোন কোন জায়গায় গিয়ার আপ করতে হবে বা কোন কোন জায়গাগুলো বেশি করে নজরদারিতে আনতে হবে দলীয়ভাবে বা আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে। আমি গতকাল কথায় কথায় বলছিলাম যে জনাব তারেক রহমানের সাথে, ডাক্তার জুবাইদার রহমানের সাথে বা তার মেয়েটার সাথে যেসব সিকিউরিটি গার্ড রয়ে গেছে, তার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রীদের যাদের বডিগার্ড দেওয়া হচ্ছে, সচিবদের যারা পায়, প্রোটোকলে যারা পায়, এরা কারা? এরা সবই তো আওয়ামী লীগ আমলের সেই খুঁটিয়ে খুঁটিয়ে বেছে একেবারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সবার কাছ থেকে দস্তখত নেওয়া ছিল যেই পরিবার, পৌরাণিক সনাতনী আওয়ামী লীগ। তাহলে তাদেরকে এই সব জায়গায় চাকরি দেওয়া হয়েছে। ডিজিএফআই থেকে শুরু করে পুলিশের বড় বড় এখনও যারা রয়ে গেছে, তারা তো সেই আওয়ামী লীগের তদান্তনীন তদন্ত করে পুরা আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষটাই এখনও এই সব জায়গায় রয়ে গেছে। কিন্তু তারা কি নীরব রয়ে গেছে? গায়ে ব্যথা পাওয়া সাপকে কতটুকুন বিশ্বাস করবেন? সে আপনার ঘরে ঢোকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, তার অন্তরে ব্যথা। সেই ব্যথার জায়গাটা বিএনপি কতটুকুন গিয়ার আপ করে নিজেদের মানসিকতার লোক, নিজেদের দরকার নেই, নিজেদের দরকার হলে সেই আওয়ামী লীগের ঘরোয়ানায় আবার ফিরে যাওয়া, কিন্তু দেশপ্রেমিক, প্রকৃতপক্ষে দেশের হয়ে কাজ করবে। এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যেমন পুনর্বিন্যাসের দরকার, তেমনি তাদের কার্যকলাপের দিকেও নজর রাখা দরকার। এখনও হচ্ছে, কেউ কেউ ধরা পড়ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া হচ্ছে, কিন্তু বিরুদ্ধে অ্যাকশনটা কি অত্যন্ত নাজুক। তাদেরকে বলছে প্রত্যাহার করা হচ্ছে বা বদলি করা হচ্ছে, এতে লাভ নেই। এই পুরানো ধাঁধের এই যে শাস্তির বিধানটা, এটাকে রদ করে দিতে হবে। এই জন্যই সংবিধান সংস্কারের প্রয়োজন। কোনো ধরনের পুলিশ অপরাধ করলে বা যে কেউ বড় ধরনের অপরাধ করলে বলা হয়েছে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার করে কী করা হলে অন্য জায়গাতে পাঠানো হচ্ছে। অর্থাৎ এটা কি কোনো, এটা তো সাধারণ চাকরি জীবনের একটি সাধারণ ঘটনা, চাকরির সৌন্দর্যর একটি জায়গা, যে সরকারিভাবে বিভিন্ন জেলায় পোস্টিং যাওয়া যায়, বিভিন্ন থানায় পোস্টিং যাওয়া যায়, সেই সব জায়গার প্রকৃতি, মানুষ, সেই সব জায়গার ঐতিহ্যগুলো সরকারিভাবে দেখার সুযোগ পায়। এটা চাকরি যারা করে তারা নিজেরাই ইচ্ছা পোষণ করে যে এক জায়গায় চাকরি করে গেলাম, কেমন হয়ে গেল না। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জেলার মানুষ, তাদের আবহাওয়া, তাদের মন মানসিকতা সম্বন্ধে ধারণা আসে। এটা শাস্তির আওতা আসে না, এটা তো উপহার। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে সরকারকে। যেটা বলছিলাম যে এই জায়গাগুলোতে রংপুর অঞ্চল শেখ হাসিনার কেউ নেই, কিন্তু স্বামীকে অস্বীকার করলেও রংপুরের মানুষ
তাকে বরণ করে নিয়েছিল যে তাদের পুত্রবধূ বা তাদের ভাবি হিসাবে। সেখানেও একটি মর্চা গড়ে উঠেছিল, তারাও এদেশে রয়ে গেছে। তারাও এই পুনর্বিন্যাসে বা বাংলাদেশের বর্তমান সরকারে যদি কোনো বিরুদ্ধে ষড়যন্ত্রে হয়, ষড়যন্ত্রে লিপ্ত হয় যেসব মানুষ, তারাও এর অন্তর্ভুক্তিতে আসবে। গাইবান্ধায় হঠাৎ করে রামের মূর্তি পূজা, রামের মূর্তি তৈরিকে কেন্দ্র করে যে ধরনের একটি আঞ্চলিকভাবে সাম্প্রদায়িক সহিংসতা বাড়ানোর জন্য যে অপচেষ্টা করা হচ্ছিল, সাইলেন্টলি সেটা দমিত করা গেছে। কিন্তু এর বীজ যে অঙ্কুরিত আবার কোথাও হবে না, সেটুকু কতটুকুন সচেতন। দলীয় 64টি জেলারই বিএনপি সরকারের কাঠামোর বাইরে যে সাংগঠনিক কাঠামো, সেখানে দপ্তরিক অফিসগুলোতে অন্তত রেজভির পাঠানো চিঠি আসা উচিত, কোথায় কি হচ্ছে তাদের দপ্তর সম্পাদক থেকে যেন তাদেরকে ইমেল করে জানানো হয় প্রতিনিয়ত কতটুকুন জেলাভিত্তিক, থানাভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক ধার্মিকভাবে পরিবর্তন হচ্ছে, সামাজিকভাবে পরিবর্তন হচ্ছে, কোন ধরনের পরিবর্তন হওয়া দলের নজরে আসছে, অন্তত স্থানীয় যারা প্রশাসনে আছে তাদের দৃষ্টিতে আনা, দলের হাইকমান্ডের নজরে আনা, যেন দল এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে বা প্রশাসনকে নজরে আনতে পারে, জেলা প্রশাসক এসপিদেরকে কোন কোন জায়গায় কোন ধরনের পদক্ষেপ নিতে হবে দ্রুত। কিন্তু দলের বড় একটি অংশই ক্রাইম থেকে শুরু করে এই আওয়ামী লীগের এই ধরনের নীরব কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েছে। এটা অর্থের বিনিময়ে হোক বা হয়তো 15 বছর যারা মাঠে ছিল না তাদেরকে যখনই দলীয়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, মাঠে যারা ঘরহীন ছিল, মাঠে ঘুমাতো, গৃহহীন হয়ে পড়েছে, আর্থিকভাবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, এরা দলের থেকে অমনোযোগী হয়ে পড়েছে বা অসম্মান বোধ করছে, তারা মনোবেদনায় হয়তো নিশ্চুপ আছে। এই নিশ্চুপ থাকাটা দলের জন্য আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে যদি দলীয়ভাবে এদেরকে কাছে টেনে না নেওয়া হয়, এদের যদি সম্মানিত না করা হয়, এদের যদি প্রকৃত অবস্থান খুঁজে না দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় এটাই, সরকার গঠনের পর নির্বাচনের আগে যে জেলাভিত্তিক সাংগঠনিক কমিটিগুলো করার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সারা দেশব্যাপী, সেটা যেন আর মনে নেই। হয়তো এটা একটি কৌশল, যখন সাংগঠনিকভাবে কমিটি গঠন করতে গেলে নিজের বিদ্যের ভিতরে বড় ধরনের খুনোখুনি, রাহাজানি, মারামারি, হত্যা, গুম বেড়ে যাবে, নিজেরা নিজেদের বিরুদ্ধেই একটি বড় ধরনের আত্মদ্বন্দ্বে লিপ্ত হবে, এটাকেই হয়তো নিবৃত্ত রাখতে সাংগঠনিক কাঠামোতে যাচ্ছে না। কিন্তু এই সাংগঠনিক কাঠামোতে না যাওয়াও আর এক ধরনের সুযোগ করে দেবে বিরোধীদেরকে। এই সুযোগে সামাজিকভাবে আওয়ামী লীগের বড় একটি অংশ সামাজিক সংগঠন, বিএনপির সামাজিক যে দলীয় মহল্লায় পাড়ায় যে দলগুলো রয়েছে, সামাজিক দল, তার ভিতরে আশ্রয় নিয়ে তারা খুব নিরাপদ আশ্রয়ে আছে এবং উস্কানিমূলকভাবে কথা বলে বিএনপিকে আরও বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচন, ভয়াবহ পরিস্থিতি হবে। আমি আরেকটি ক্লু দেই, আসলে কতটা বলা যায়। আওয়ামী লীগ শেষের 2টি নির্বাচনে বিএনপিকে নির্বাচনে না এনে তারা নিজেরা বিএনপি প্রকৃত প্রার্থী একজন এবং তাদেরই দলের একজন করে ডেমি প্রার্থী দিয়েছিল, যেন আন্তর্জাতিক মহলকে দেখানো যায় যে হ্যাঁ, আমার প্রার্থীর এগেনস্টে আরও একজন প্রার্থী আছে। তাকে নৌকা দেওয়া হতো না, ডেমি প্রার্থী যে কোনো একটি প্রতীক দিয়ে নির্বাচনে আনা হয়েছিল। কিন্তু এটা হচ্ছে প্রেমের স্বপ্ন। প্রেমিকা যখন স্বপ্ন দেখে যে কোনো সুপুরুষ তাকে ভালোবাসছে বা তার সাথে ক্লোজ আপ হওয়ার চেষ্টা করছে, তখন প্রেমিকা স্বপ্ন দেখে তার সাথে ঘর বাঁধার, এবং সে সেই ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে তার শরীরকে বিলিয়ে দেয়। কিন্তু যখন সেই পুরুষ তাকে ফাঁকি দেয়, সে আত্মহত্যা করে, সে ভিতরে মৃত্যুবরণ করে। ওই যে ডেমি প্রার্থী, সেও কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিল যে আমিও হয়তো এর পরবর্তী টার্মে এমপি হব,
বা এবং সে একটি বড় গ্রুপকে আওয়ামী লীগ নিজে ইচ্ছা করেই তাকে ঠেলে দিয়েছিল যে তোমরা এই ডেমি প্রার্থীর দিকে থাকো আর এই গ্রুপ অরিজিনাল প্রার্থীর দিকে থাক। এই যে ভাগাভাগি শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। এই ডেমি প্রার্থীর পক্ষের লোকরা কিন্তু মূল যারা এমপি হয়েছিল তাদের শত্রুতে পরিণত হয়েছিল এবং তারা বড় ধরনের নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্বে বিষাক্ত বিষক্রিয়ায় নিমজ্জিত হয়েছিল, যার জন্যে আওয়ামী লীগকে আরও দ্রুত ক্ষমতাচ্যুত হতে সহায়ক হয়ে দাঁড়িয়েছে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আসছে, কে অরিজিনাল প্রার্থী হবে, কে ডেমি প্রার্থী হবে, এমনি দলের অন্তর্দ্বন্দ্বে ভাগ হয়ে আছে। তারপর যদি এই পরিস্থিতি আবার সামনে আসে, বিএনপির জন্য দলীয়ভাবে আরও ভরাডুবি বা ক্ষতিগ্রস্ত হবে। এই সব জায়গাগুলো স্থানীয় নির্বাচন নির্বাচনের আগে বা 15 আগস্টের সামনে রেখে বিএনপিকে বড় ধরনের রাজনীতির পরিকল্পনা নিয়ে টেবিলে বসতে হবে, টেবিল ওয়ার্ক করতে হবে এবং সাংগঠনিকভাবে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক থেকে জেলা পর্যায়ের বিএনপির কার্যালয়গুলো অফিসগুলোতে নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। এমপি সাহেবরা এখন এমপি হয়ে গেছেন, তিনারা এখন এইসব দিকে চোখ দেবেন না, কারণ তাকে আবার সামনে নির্বাচন করতে হবে, এমপি হইতে হবে। তিনি কাকে শত্রু বানাবেন, কাকে মিত্র বানাবেন। জেলা পরিষদের প্রশাসকগণ তার অফিস সবার জন্য উন্মুক্তই থাকবে, কারণ বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাচ্ছে যে এদেশের জনগণই যে কেউ উন্নয়নের অংশীদার। যে কোনো অঞ্চলই উন্নয়নের জন্য দ্বার প্রান্ত খুলে দেওয়া হয়েছে। এর আগে জামাতের সংরক্ষিত নারী আসনের এমপিরা কাবিখা বা অন্য জায়গার খাতের বরাদ্দ পাচ্ছিলেন না। গত পরশুদিন দেখলাম জনাব তারেক রহমান সাহেব তার নিজের ফান্ডের থেকে 20 কোটি নাকি 200 কোটি টাকা যেন তাদের জন্য বরাদ্দ করেছে, যেন তারাও এই অংশীদারিত্বের ভিতরে আসে, তারাও যেন মানসিকভাবে বা হৃদয়ের চিত্তকে অনুভব করতে পারেন যে হ্যাঁ তারা সংসদ সদস্য হয়েছে, শুধু নামে নয়। স্থানীয় তাদেরকে যেসব জায়গাগুলোর জন্য নির্বাচন করা হয়েছে সেই সব জায়গাগুলোতে যেন তাদের কর্ম উন্নয়নের ভূমিকা থাকে বা জনগণের মৌখিক প্রশ্নের উত্তরে যেন তারা জানাতে পারে যে কোন কোন জায়গায় কোন কোন খাতে তাদের উন্নয়নের ছোঁয়া রয়ে গেছে। যদিও বিএনপিরগুলো এখনও দেখা যাচ্ছে না, বা বিএনপির এমপিরা যে উন্নয়নের জন্য থোক বরাদ্দ পাচ্ছে, কোথায় পাচ্ছে শোনা যাচ্ছে, শোনা কথা। ইউনো সাহেব প্রচুর রাস্তাঘাটের প্রকল্পর অর্থকরী অলরেডি ছাড় দিয়ে দিয়েছে বা তুলে নেওয়া হয়েছে সেসব অর্থ, যদিও জনগণ জানেই না কোন অঞ্চলের কতটুকু কোন রাস্তার জন্য কী বাবদ কত টাকা বরাদ্দ এসেছে, জনগণ জানে না, কিন্তু টাকা শোনা যাচ্ছে। এই শোনা যাচ্ছে গুঞ্জন, এটাকে যদি প্রকাশ্যে না আনে, একেবারে জেলা প্রশাসক থেকে শুরু করে মিডিয়াতে কোন কোন জেলার কোন কোন উন্নয়নের খাতে কত টাকা বরাদ্দ হলো সেই সবটা যদি জনগণকে জানানো না যায়, তাহলে এই টাকা তুলে এমপিদের পকেটে চলে যাবে, এমপির লোকজনের পকেটে চলে যাবে, জেলা প্রশাসকরা ভাগ বাটোয়ারা করে নেবে, স্থানীয় নেতারা তাদের বুড়ি মোটা করবে, জনগণ বা দেশের কোনো উপকারেই আসবে না। উন্নয়নের কোনো ছোঁয়া জনগণ দেখতে পাবে না, স্পর্শ করতে পারবে না। ফলে কি হবে, তারা হতাশায় নিমজ্জিত হবে যে সেই জায়গাতেই জুলাই আগস্টের পরে বা তৎকালীন আওয়ামী লীগের আমলের জায়গাতেই হয়তো বর্তমান সরকারও সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছে। অথবা আমাদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার বা কোনো দল এখনও পর্যাপ্ত পরিমাণ জনমুখী জনবান্ধব পরিস্থিতি তৈরি করেনি। এই সব জায়গাগুলোতে আরও নিখুঁতভাবে সরকারকে, কেন্দ্রীয় সরকারকে সচেষ্ট হতে হবে। স্থানীয় সরকার বা স্থানীয় এমপিরা অনেক কষ্ট ক্লেশে এমপি হয়েছেন, তো তার যারা যতটুকু সম্ভব নীরবে গচ্ছিত করবেই, কিন্তু এই গচ্ছিত যেন না হয়, পুরো অর্থই যেন উন্নয়নের কাজে আসে। দলীয়ভাবে সেটা জনগণকে কেন্দ্র থেকে জেলাভিত্তিক থানাওয়ারি যদি জানিয়ে দেওয়া হয় আপনাদের অমুক জেলায় অমুক আসনে এত টাকা বরাদ্দ হয়েছে, এই রাস্তায় নদী খনন, খাল খনন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যে, চিকিৎসায়, ওষুধ,
যৌন স্বার্থে সমস্ত এর একটি নমুনা কপি অন্তত জেলাভিত্তিক যেসব সংবাদপত্রগুলোতে আছে তাদের হাতে হস্তান্তর করলে তারা যদি লিখিয়ে প্রতিটি জনগণকে জানানোর, সেটা প্রতিটি জনগণ তো জানবে না, তো 5%, 10% সব মানুষ যেন জানে, সেই সুযোগটি করে দিলে প্রকৃতপক্ষেই বরাদ্দকৃত